চট্টগ্রামের ভোরটা যেন স্নিগ্ধতার রঙে রঙিন। পাহাড়ের কোলে লাজুক কুয়াশা, সমুদ্রের বুক থেকে ভেসে আসে লবণ মাখা হাওয়া, শঙ্খ নদীর ধারে পাখিরা গায় নতুন দিনের গান, সূর্যের প্রথম আলো ছুঁয়ে দেয় সবুজের ঘুমন্ত চাদর। নতুন ভোর, নতুন সবকিছুর আগমনে নতুন একটা প্রভাত। ঘুঙুর এর ঝনঝন শব্দে পুরো খানবাড়ি ছাদে মধুর কম্পন সৃষ্টি করছে। এই শব্দ যেন কোনো মন মাতানো ছন্দ। আর কিছুদিন পর তিথি আর স্নেহার কলেজে ফেস্টিভ্যাল রয়েছে। তারা এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে জোড়ায়। তাই একটু আজকে নৃত্য মুদ্রা চর্চা করছে। দুজনেই খুব ভালো নৃত্য করতে পারে। তাথই তাথই তাথই। তারা দুজনে মুদ্রার শেষ ভঙ্গিমায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কপাল বেয়ে শরীরে ঘাম ঝরতে লাগে। পেছনে থেকে হাততালি দিতে দিতে মধু তাদের সামনে এসে বলতে থাকে, বাহ আপা, বাহ, খুব সুন্দর। আপনাদের নৃত্য দেখতেই চোখ জুড়িয়ে গেল আপা। স্নেহা শ্বাস টেনে বলে। তোকেও একদিন সময় করে শেখাবো। তিথির দিকে তাকিয়ে বলতে থাকে, চল তিথি, এবার আমাদের মূল নাচটা তুলে ফেলি, আর বেশি দিন নেই কিন্তু। মধুর দিকে ফিরে বলে। মধু, সাউন্ড বক্সে গান ছেড়ে দে তো। মধু মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। তারা দুজনেই নিজেদের পজিশনে মুদ্রা ধরে দাঁড়িয়ে থাকে। এইদিকে মধু গান ছেড়ে দেয়। শুরু হতে থাকে গান। সাথে সাথে স্নেহা ও তিথি গানের তালে তালে নৃত্য করতে থাকে। এরা তো নাচে মতো, কিন্তু তারা জানে না তাদের দিকে এক জোড়া চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের একজনের চোখে রয়েছে অপরিসীম ভালোবাসা, তো আরেকজনের চোখে রয়েছে তার প্রেয়সীকে কাছে পাওয়ার ব্যাকুলতা। কিন্তু তাদের দুজনের পছন্দ একজন, তা হলো তিথি। ছাদের দরজার কাছে পিঠ থেকে মুগ্ধ গভীর দৃষ্টিতে তার ফারুর নাচ দেখছে। তার চোখ জোড়া হয়তো সার্থক। প্রিয় নারীর প্রিয় নৃত্য দেখার সৌভাগ্যে হয়তো কারোর হয় না। অন্যদিকে নিজের রুমের ব্যালকনিতে থেকে দাঁড়িয়ে আদিত্য এক ধ্যানে রেড চেরি নাচ দেখছে। প্রায় অনেক বছর পর তার এই দৃশ্য চোখে মিলল। আদিত্য প্রায় অনেক বছর বাড়িতেই ছিল না, তাই সে তিথির নাচও অনেক বছর দেখা হয়নি। মেয়েটা ছোটবেলা থেকে নৃত্যতে মত্ত ছিল। তিথি যখন কোমর দুলিয়ে দুলিয়ে নৃত্য করে চলেছে, আদিত্য হৃৎপিণ্ডটা টকবক করে ছুটে চলেছে। মাঝে মাঝে আদিত্য খুব হিংসে হয়। কেন তোর দরকার সবার সামনে কোমর দুলিয়ে নাচ করার? কেন দরকার সবার সামনে কোমর দুলিয়ে নাচ করার? এমন দৃশ্য শুধু দেখার ভাগ্য আদিত্য ছাড়ার কারো হতে দিবে না। আদিত্য হিংসায় বেলকনির গ্রিলটা শক্ত করে চেপে ধরে তাতে ধর চেপে বিড়বিড় করে। করাচ্ছি তোর কলেজের নাচ, পা ভেঙে রেখে দেবো পশ্চাৎ বেরি। আমি ছাড়া অন্য কারোর সামনে তোর নাচ দেখার ভাগ্য হবে না রে বোকা হটনি। বলে মুচকি মুচকি হাসতে থাকে। আদিত্য হাসির মধ্যে তার ডিম্পল দেখা যায়। এখন যদি তিথি এই ডিম্পল দেখতো, মনে মনে হয়তো আদিত্যকে চোখ দিয়ে গিলে, কিন্তু ভাগ্যিস সে দেখেনি। তিথি আর স্নেহা দাঁড়িয়ে ভীষণভাবে হাঁপাতেই থাকে। এখানেই শেষ তাদের চর্চা, এখন আর পারবে না। তিথি বোতল থেকে এক চুমুক এই সব পানি খেয়ে ফেলে। হঠাৎ তার চোখ যায় আদিত্যর রুমের বেলকনিতে। তার আদিত্য ভাই সিগারেট মুখে পুরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তিথি আদিত্যর দিকে তাকিয়ে ভারাক্রান্ত মনে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, কেন আপনার একটা চাহনি আমার হৃদয় পুড়ে দেয় কেন? স্নেহা তিথিকে জোরে চিমটি কেটে বলে। বেটি, কই হারিয়ে গেছিস? তিথি মাথা নেড়ে না বোঝায়। মধু তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আপামনি চলেন এইবার আমরা আমাদের চিটাঙ্গা এর গানে নাচতে থাকি। অনেক হলো বোরিং গান, এইবার হবে ঝাঁকানাকা লে লে লে। বলে মধু লাফাতে থাকে। তিথি সাউন্ড বক্সে একটি গান প্লে করে দিয়ে আদিত্যর দিকে তাকায়, যেন এই গানের মাঝে বোঝাতে চায় তার সুপ্ত মনের কথাগুলি। ন জানি হন বদ্দর তাবিজ দিলারে ছোঁয়ায়, ঘুম পাতাইলা উড়িয়ে রে তোয়ারে তোয়ায়। জানি না কোন বৈদ্যর তাবিজ দিয়েছে ছুঁয়ে, ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে বেড়ায়। তিথি নাচতে নাচতে আরেকবার আদিত্যর দিকে তাকিয়ে গানের সুর তালে মুখে নাড়তে নাড়তে বলতে থাকে, তুই মাঝে মাঝে ওইন জ্বালায় দিক লুকায় কাহায় গো। এ বয় অসর প্রেমের জ্বালা কণা কেন সয়, তুই কণা কেন সই, তুই কণা কেন সয়। তুমি মাঝে মাঝে মনের আগুন জ্বালিয়ে দিয়ে লুকিয়ে থাকো কোথায়। এই অসহ্য প্রেমের জ্বালা বলো না কেমনে সই, তুমি বলো না কেমনে সই।
মুগ্ধ এবার জোরে জোরে হাসতে হাসতে ওদের দিকে সামনে এসে বলতে থাকে, বাহ বাহ বাহ, তোরা তো দেখছি একদম আমাদের চিটাগাংয়ের খাটি গান নিয়ে নাচছিস। ভালো, এভাবে এগিয়ে যা তোরা। এইবার মুগ্ধ তিথির দিকে তাকিয়ে বলতে থাকে, পারু, তুই খুব ভালো করে চর্চা কর। তোর এই মুগ্ধ সবসময় তোর পাশে থাকবে, সবসময় তোকে সব দিক থেকে রক্ষা করবি রে। কথাটা বলে মুগ্ধ তিথির দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে। আর হয়তো একটা বছর তোর জন্য অপেক্ষা করতে হবে ফারু। এরপর শুধুমাত্র তুই আমার। ছোটবেলা থেকেই তোকে আগলে রেখেছি আমার ফারু। তোকে যে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার আমানিশার রাতের পূর্ণিমা তুই। তিথি খুশি মনে মুগ্ধর কথায় মাথা নাড়ায়। মুগ্ধ একটা অবাক কাণ্ড করে ফেলে। সে একটু নিচু হয়ে তিথির গাল চেনে দিতে থাকে আদুরে ভাবে। তিথি মুগ্ধর এই কাণ্ডে ভীষণ অবাক হয়। বেলকুনিতে দাঁড়িয়ে থাকা আদিত্য এই দৃশ্য দেখে জেলাসিতে জানালার গ্রিল এমনভাবে চেপে ধরেছে যেন রেলিং ভেঙে এক্ষুনি পড়ে যাবে। আদিত্য চোখ মুখ লাল হয়ে গেছে। সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না বলে সেখান থেকে সরে যায়। তিথি আরেকবার ফিরে তাকায় বেলকুনিতে, কিন্তু এইবার সে হতাশ হয়, কারণ তখন সেখানে আদিত্য ছিল না। খান মঞ্জিলে আজকে অনেক মেহমান এসেছে রেদওয়ানের বিয়ের পাকা কথা বলতে। তাহমিনার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার কারণে তার কাকা কাকি তাকে বড় করে তুলেছে, কিন্তু তাহমিনার কাকি তাহমিনাকে একদম পছন্দ করে না। যত তাড়াতাড়ি তাহমিনাকে বিদায় করতে পারবে তত শান্তি। সোফায় বসে রয়েছে তাহমিনার কাকা কাকি আরও কিছু আত্মীয় স্বজন। আজ রেদওয়ান আর তাহমিনার বিয়ের ফাইনাল তারিখ ঠিক করবে, কিন্তু যার বিয়ে সে কোথায়? ওই যে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই। পাড়া প্রতিবেশীর চোখে ঘুম নেই। রেদওয়ানও তার রুমে বসে একটা মেয়ের সাথে কলে ফ্ল্যাট করছে এবং সেক্সুয়াল কথাবার্তা বলছে। তখন পেছন থেকে তার মা জোরে ছেলেকে চিৎকার দিয়ে ওঠে। রেদওয়ান, রেদওয়ান বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে মোবাইলটা বিছানায় রেখে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আম্মু? এইভাবে চিল্লাচিল্লি করছো কেন? জুই খান ছেলের ভাবছাড়া স্বভাব দেখে রেগে গিয়ে বলে, নিচে তোর বিয়ের কথা চলছে, কিন্তু তুই এখানে কি করছিস? নিচে চল, তোর আব্বু ডাকছে তোকে। রেদওয়ান পিছন ফিরে সরাসরি বলে ফেলে, আমি ওই কাল্লাকে বিয়ে করব না বলে দাও ওনাকে। সিহ রেদওয়ান, কাল্লা কাকে বলিস? আর কালো হয়েছে, এটা কি ওর দোষ? সৃষ্টিকর্তা যাকে যেভাবে পৃথিবীতে পাঠান, তাই বলে এটা ওর দোষ? মনে রাখিস, ও কিন্তু তোর বিয়ে করা বউ। রেদওয়ান আবারও মায়ের দিকে ফিরে বলে, বউ? কে বউ? তখন কি আমি বউ বলতে কিছু বুঝতাম আম্মু? এটা তো ধরতে গেলে একটা ক্রাইম। রীতিমতো তোমরা আমাদের সাথে অন্যায় করছো। আমি বিয়ে করতে পারবো না, বলে দাও। আমি এতটাও ভালো ছেলে নই ওই মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে বলো। জুই খান কান্না জড়িত কণ্ঠে ছেলের একটা হাত তার মাথায় দিয়ে বলতে থাকে, বাবারে, তোকে আমার কসম, তুই এই বিয়েটা করবি। তুই জানিস না ওই মেয়েটা এতিম, ওর কেউ নেই। ছোটবেলা থেকেই ও লাঞ্ছিত হয়ে বড় হয়েছে, আর ও আমার ঘরের বউ হয়ে কি করে এই সব দেখি বলতো? বাবা মারা কখনো ছেলের খারাপ চায় না। ও তোর জন্য একদমই পারফেক্ট। একদিন দেখবি, তুই নিজেই এসে আমাকে বলবি। রেদওয়ান মায়ের মাথা থেকে হাত নামিয়ে নিয়ে একটা শ্বাস টানে বলতে থাকে, ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু এটা বলতে পারবে না তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা। তোমাদের যা করার করো, আমার আর কোনো মানা নেই। বলে রুম থেকে বেরিয়ে যায়। সোফায় বসারত তুর্য খান, ইকবাল খান ও রিপন খান বিয়ের পাকাপাকি করে ফেলে। আগামী সপ্তাহে শুক্রবারে বিয়ের তারিখ রাখা হয় এবং ঠিক 2 দিন পর রেদওয়ান আর তাহমিনার এঙ্গেজমেন্ট তারিখ ঠিক করা হয়। সবাই মিষ্টি মুখ করে একে অপরের সাথে আলিঙ্গন করে। স্নেহা, তিথি, মধু, কুদ্দুস আর ছোট্ট আবরার খুশিতে নাচতে থাকে। বাড়িতে এতদিন পর একটা বিয়ে নামতে চলেছে। মুগ্ধ সেদিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসছে, যাকে থাকে যা সুফিয়া খানের চোখ এড়ায় না। তিনি মনে মনে কিছু একটা ভেবে তিথির দিকে মনটা খারাপ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। রেদওয়ান ছাদের কর্নারে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে উদাস মনে। পেছন থেকে কারো হাতের ছোঁয়া পেয়ে ঘুরে পেছনে তাকিয়ে দেখে আদিত্য পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। রেদওয়ান আবারও আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, কিছু বলবি? আদিত্য ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। সেও আকাশ পানে তাকিয়ে বলে, ভাইয়া, ভুলে যাও কারো স্মৃতি, নতুন করে গড়ে তোলো ভবিষ্যৎখানে।
আর কতদিন এইভাবে মেয়েদের নিয়ে মজা ফুর্তি করবে? এটা যে অন্যায়। রেদন কিছুটা হেসে আদিত্যর দিকে তাকিয়ে বলতে থাকে। কি করে ভুলবো ওই কুত্তার বাচ্চাকে, যে আমার জীবনের সব রং উড়িয়ে নিয়ে গেছে। সে আমার প্রথম ভালোবাসা ছিল, কেমন বাজেভাবেই না ঠকালো আমাকে নিজের শরীরের কুরকুরানি মেটাতে। তাই এখন আর কাউকে ভালোবাসতে ইচ্ছে বা শক্তি কিছুই ভালো লাগে না। আদিত্য ভাইয়ের কাঁধে হাত রেখে বলতে থাকে। তুমি বিয়েটা করে ফেলো ভাইয়া, বাকি সবাইকে কষ্ট দিও না। আর এটা তোমার কর্তব্য। ও তোমার বিয়ে করা বউ, তুমি কিছুতেই বেজবা হতে পারবে না। রেদন কিছুটা হেসে মাথা নাড়িয়ে বলে। ওই দিকের খবর কি, সফল হতে পেরেছিস কি? আদিত্য পকেটে হাত গুজে ডেভিল মার্কে হাসি দিয়ে বলে। শিকারে জালে পা দিতে বাধ্য হবে ভাইয়া। ও যেমন অনেক দিনের শিকারে ছিল ভাইয়া। রেদওয়ান আদিত্যর কাঁধে হাত রেখে বলে। আর কতদিন লুকিয়ে রাখবি? তোর কিছু হলে ভেবে দেখেছিস সবার অবস্থা কেমন হবে? আর তো তিথির কথাটাও তো তোর ভাবতে হবে। আদিত্য ভাইয়ের হাতে হাত রেখে বলে। সময় হোক ভাইয়া, ঠিক সময় আসলে সবাই ঠিক জানতে পারবে। আর রইল তিথির কথা। আদিত্য কিছুটা থেকে বিদ্রুপ হাসি হেসে তাতে ধত চেপে ধরে বলে। ওকে আমি ছাড়াও দেখার জন্য অনেকেই রয়েছে, তাই না? রেদন বুঝতে পারে তার ছোট ভাইয়ের কথা আদিত্যর পিঠে চাপড় মারতে মারতে ভরসা দিয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য আকাশে পানে তাকিয়ে উদাসীন মনে বলতে থাকে। সবাই বলছে আমায়, শুধু তুই ছাড়া। এই চোখে কি তুই দেখিস না হাজারো না বলার কথা? আর কত বড় হলে বুঝবি তুই আমায়, যেদিন আমি থাকবো না ওই দিন। সন্ধ্যার আকাশ নিস্তব্ধ ও নির্জন একটি রাত। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে ধরণীতে। দেখে মনে হয় চারিদিকে আমাবস্যায় ঢেকে রেখেছে চাঁদকে। ইকবাল খান টিভিতে নিউজ দেখছে। এখন প্রায় একটা নিউজ চলছে চট্টগ্রামের মেয়েদের নিখোঁজ, নির্মমভাবে হত্যা, যেখানে দায়িত্বপ্রাপ্ত এই কেসের অধীন মেজর ভিরেক্স। হ্যাঁ, মেজর ভিরেক্স, যার নাম শুনলে পুরো চট্টগ্রামের ক্রিমিনালরা ক্ষেপে ওঠে। তিনি একজন সাহসী সৈনিক। আজ পর্যন্ত একটা মিশনও তিনি হার মানেননি। ইকবাল খান একটা হতাশা নিঃশ্বাস ফেলে বলতে থাকেন। কোন ভাগ্যবানের ছেলে তুমি আমি জানি না, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। অসহায় নারীদের তুমি ঠিক বাঁচাতে পারবে। তুমি আমাদের গর্ব মেজর ভিরেক্স। ঠিক তখনই সিঁড়ি বেয়ে বোম্বে জ্যাকেট পরিহিত আদিত্য নামছে। তাকে দেখে ইকবাল খান জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ তুমি? আদিত্য বাবার দিকে তাকিয়ে বলে, আজ অনেক বড় একটা রেস আছে, ওইখানে যাচ্ছি। ইকবাল খান হতাশাগ্রস্ত হয়ে বলে। পার তো শুধু ওইটাই। ছেলের দিকে তাকিয়ে আবারও বলে, সাবধানে গাড়ি চালাবে। আদিত্য কিছুটা মুচকি হেসে মাথা নাড়ায়। পেছন থেকে ছুটে আসা তিথি আর স্নেহা শুনে ফেলে। তিথির অনেক শখ করে কার রেসিং দেখা, সে কখনো এসব দেখেনি। আজ খুব ইচ্ছে করছে আদিত্য ভাইয়ের কার রেসিং দেখা, কিন্তু ও জানে হাজারবার বললেও আদিত্য তাকে সাথে করে নেবে না। তিথি স্নেহাকে বলতে থাকে। আমার নাম ইচ্ছে করছে কার রেসিং দেখার, কিন্তু ভাইয়া তো নেবে না। স্নেহা তিথির কথা সায় জানিয়ে বলে। হ্যাঁ রে, আমারও ইচ্ছা, কিন্তু আমরা এখন কিভাবে যাব? তিথি নখ কামড়ে কিছুক্ষণ ভাবতে থাকে। হঠাৎ তার মাথায় একজনের কথা নাম আসলো। স্নেহা, মুগ্ধ ভাই, আমরা যদি ওনাকে বলি তাহলে হয়তো আমাদের নিয়ে যাবে ওখানে। স্নেহা তিথির কথায় খুশি হয়ে বলে। হ্যাঁ, একমাত্র মুগ্ধ ভাইয়া আমাদের নিয়ে যেতে পারবে। দাঁড়া, একটা কাজ করি, ভাইয়াকে একটা কল দিয়ে আসতে বলি। কিছুক্ষণ পর মুগ্ধ তাদের বাড়িতে এসে পড়ে। বেলা খানকে জিজ্ঞেস করে, ছোট মামি, স্নেহা তিথি কোথায়? ওরা আমায় জরুরি তলব দিল কেন আসার জন্য? বেলা খান কাজ করতে করতে বলে, ওপরে আছে, হয়তো গিয়ে দেখ আবার কি অকাজ করে বসে আছে। মুগ্ধ তিথি আর স্নেহার রুমে ঢুকে পড়ে। মুগ্ধকে দেখে তিথি আর স্নেহা তাকে সবকিছু খুলে বলে। মুগ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে তাদের উদ্দেশ্যে বলে, ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু মামা মামিকে কি বলবি? এত রাতে তারা কি যেতে দেবে? স্নেহা তখন বলে, ভাইয়া, এটা আপনার চিন্তা করার দরকার নেই, আমরা সামলিয়ে নিতে পারবো মা বাবাদের। বুঝলাম। তাহলে রেডি হয়ে নেই, 8টার দিকে বেরিয়ে পড়বো। তিথি আর স্নেহা খুশিতে নাচতে নাচতে রেডি হতেই থাকে। রাত ঠিক 7:40। চারিদিকে ঘুরঘুরে অন্ধকার। তিথি আর স্নেহা তৈরি হয়ে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। মুগ্ধ গাড়ি বের করে তাদের উঠতে বলে। মুগ্ধ তিথিকে ইশারায় সামনে এসে বসতে বলে, কিন্তু তিথি কিছুই বুঝে না। মুগ্ধ বিরক্ত হয়ে একেবারে বলেই ফেলে, তিথি, তুই সামনে এসে বস।
তিথি মুগ্ধের কথা নাকচ করে দিয়ে বলে। না ভাইয়া, আমি স্নেহার পাশেই বসবো। মুগ্ধ আর কি করার, সে হতাশার শ্বাস ফেলে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পর তারা রেসিং এরিয়ায় পৌঁছে যায়। চারিদিকে দর্শকের ভিড়, চারিদিকে শুধু হইচই আর মন মাতানো গানের চারিদিকে আলোকিত হয়ে পড়েছে। তিথি, স্নেহা ও মুগ্ধ দর্শকের সারিতে এক লাইনে দাঁড়িয়ে আছে। তিথি পা উঁচু করে তার আদিত্য ভাইকে খুঁজে চলেছে, কিন্তু তার দেখা পাচ্ছে না। এদিকে আদিত্যর কাছে ইরফান, রুদ্র, অর্জুন আর রাতুল এসে তাকে উৎসাহ দিচ্ছে। আদিত্য মুচকি হেসে পকেট থেকে তার ওয়ালেট বের করে তার প্রিয় নারীর ছবি দেখে মুচকি মুচকি হাসতে থাকে। অর্জুন আদিত্যর দিকে ব্যঙ্গ করে বলে, ওহ কি ভোলা পাশা, কি ভোলা পাশা। সবার সোনা ময়না টিয়া আছে, কিন্তু আমার একটা কাওয়া পর্যন্ত নাই। অর্জুনের কথায় সবাই ফিক করে হেসে হচ্ছে। রাস্তার চারিদিকে বড় বড় পর্দায় দেখানো হচ্ছে রেসারদের তৈরি হতে। আদিত্য তার পছন্দের গাড়ি নিয়ে রেসিং এরিয়ায় চলে যায়। এদিকে তিথি এতক্ষণে তার আদিত্য ভাইকে নজরে এলো। স্নেহা আর তিথি তো খুশিতে সেদিকে তাকিয়ে আছে, আর তিথির দিকে বিমোহিত হয়ে তাকিয়ে আছে মুগ্ধ। রেস শুরু করার জন্য সবাইকে তৈরি হতে বলে সবাই যার যার অবস্থান থেকে প্রস্তুত হয়। পর্দায় দেখানো হয় সব রেসারের পজিশন। একটি মেয়ে একটা লাল পতাকা নিয়ে এসে বলতে থাকে 3, 2, 1 অ্যান্ড গো। বলার সাথে সাথে একটি গাড়ি স্পিড বাড়িয়ে দৃষ্টি সীমানায় চলে যেতেই থাকে। এইবার পর্দায় তাদের গাড়ির রেস দেখানো হয়। একজনের সাথে একজনের খুব ভয়াবহ টক্কর হতে থাকে, কিন্তু হঠাৎ করে একজন রেসার রুলস ভেঙে আদিত্যর গাড়িটাকে এমনভাবে ধাক্কা দেয়, আদিত্য কিছু বুঝে ওঠার আগে সে ব্যালেন্স হারিয়ে একটা লোহার দণ্ডের সাথে তার গাড়ির ধাক্কা লাগে জোরে। হঠাৎ করে সবার জোরে চিল্লাচিল্লি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য সবাই হতবাক। তিথি জোরে চিৎকার দিয়ে ওঠে আদিত্য ভাই বলে। স্নেহাও ভাইয়ের জন্য এবার চিন্তা করতে থাকে। আদিত্যর মাথায় ভীষণ আঘাত পেয়েছে, তাই সে কিছুক্ষণ মাথা চেপে ধরে অপেক্ষা করে, তারপর একটা ডেভিল হাসি দিয়ে আবারও গাড়ি চালাতে থাকে। এইদিকে তিথি ছটফট করতে থাকে, তার চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে পড়ে। তিথি স্নেহার হাত ধরে জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, স্নেহা, আদিত্য ভাই ব্যথা পেয়েছে। ওই ছেলেগুলো ওনার গাড়িকে এভাবে ধাক্কা কেন দিচ্ছে? যদি কিছু অঘটন ঘটে যায় তবে? এইদিকে আদিত্য আবারও সেই ছেলেগুলোর বরাবর চলে আসে। দুই দিক থেকে দুইটা গাড়ি আদিত্যর গাড়িটাকে ভীষণভাবে আঘাত করছে। এতে করে আদিত্যর গাড়ির স্পিড কমে যাচ্ছে ও পেছনে পড়ে যাচ্ছে। আদিত্য তবুও হার মানে না, হাই স্পিড করে গাড়ি আরও জোরে চালাতে থাকে। এইবার আরেকটি গাড়ি পেছনে থেকে আদিত্যর গাড়িটাকে ধাক্কা দিতেই থাকে, আর পাশে দুইটা গাড়িও। এখন আদিত্য খুব বাজেভাবে ফেঁসে যায়। সবাই হইচই বন্ধ হয়ে যায় তাদের আইডল আদিত্যর এমন অবস্থা দেখে। আদিত্য খুব জোরে জোরে হেসে বলে, তোরা কি ভেবেছিলি হ্যাঁ আদিত্য কিভাবে ঠকাবি? আদিত্য গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়। যেই না একটা জোরে টান দিল, অমনি ওই তিনটে গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। আদিত্য লাল ফিতার দিকে এক টানে স্টিয়ারিং ঘুরিয়ে লাল ফিতা পার করে ফেলে। সবাই জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আদিত্য জেতার আনন্দে সবাই উল্লাস করতে থাকে। তিথির চোখ দিয়ে এখনো পানি পড়ছে। এদিকে স্নেহা জোরে জোরে চিৎকার করে লাফাতে থাকে, তার ভাই জিতে গেল। হঠাৎ করে এত দর্শকের ভিড়ে কারো ধাক্কা লাগার ফলে তিথি সে স্থান থেকে রোডের কর্নারে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে আদিত্য ভাইকে ডেকে ওঠে। আদিত্যর হঠাৎ করে পা থেমে যায়, তার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাতে থাকে। বুকে খুব ব্যথা অনুভূত হয়। সে পেছনে ফিরে দেখে তিথি রোডের কর্নারে পড়ে আছে, কিন্তু সেখানে থেকে একটি গাড়ি তার দিকেই ধেয়ে আসছে। এদিকে মুগ্ধ আর স্নেহা ভিড়ের মধ্যে তিথিকে কোথাও খুঁজে পাচ্ছে না। আদিত্য জোরে জোরে দৌড়াতে থাকে। তিথি পায়ে ব্যথা পাওয়ার কারণে দাঁড়াতেও পারছে না। ও জানেই না পেছনে তার দিকে একটি গাড়ি আসছে। গাড়িটা ঠিক তিথির গায়ে লাগতে যাবে, অমনি আদিত্য তিথিকে বুকে চেনে অন্য পাশে ঘুরিয়ে দাঁড়িয়ে যায়। আদিত্য সেই গাড়ির চালকের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, মাদার বোর্ড, চোখ নাই, অন্ধের মতো গাড়ি চালাস কেন? তিথি ভয় আদিত্যকে আঁকড়ে ধরে আছে। আদিত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কিছু সময় পর আদিত্য তিথিকে নিজে থেকে ছাড়িয়ে রাগে দিল একটা থাপ্পড় জোরে। তিথি কিছু বলতে যাবে, তখনই আরেকটা থাপ্পড় পড়ে জোরে মেরে দিল। এই থাপ্পড়টা এতটা জোরে ছিল যে তিথির ঠোঁট থেকে চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়েছে। স্নেহা তিথিকে আগলে নেয় বুকে। আদিত্য রাগান্বিত হয়ে তাদের উদ্দেশ্যেই বলতে থাকে, তোদেরকে এখানে কে আনলো বল? সাহস তো কম না, তোরা এত রাতে এখানে কি করে এলি?
আদিত্য স্নেহা থেকে তিথিকে বুক থেকে ছাড়িয়ে নিয়ে তার গালে আরো একটা থাপ্পড় মেরে দিল। তিথি জোরে এবার কান্না করতে লাগলো। আদিত্য তিথির বাহু চেপে ধরে বলে, মারি না বকি না বলে সাহস এত বেড়ে গেছে যে তোর এখানে এত রাতে চলে এলি? আজ আমি না থাকলে কি হতো? তিথিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে থাকে। বল তোর কি হতো আজ? তিথি নিশ্চুপ, সে কিছু বলছে না। তার শুধুমাত্র ধ্যান আদিত্যর কপালে। তার আদিত্য ভাইয়ের কপাল থেকে রক্ত পড়ছে অনবরত, হয়তো খুব বেশি ব্যথা পেয়েছে। আদিত্য তিথির নিশ্চুপ থাকা আরও দ্বিগুণ রাগ বাড়িয়ে দিচ্ছে, তাই সে জোরে চিৎকার করে ওঠে। এতে তিথি ভয়ে কাঁপতে থাকে তার পুরো শরীর। তার ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মুগ্ধ আদিত্য থেকে তিথিকে কেড়ে নিয়ে বলে, ওদের আমি নিয়ে এসেছি। আর তোর সাহস কি করে হলো ওকে থাপ্পড় মারার? তুই তো এমন কেউ হোস না যে এমন অধিকার ফলাবি। ওর জীবন, ওর সবকিছু। ও যেখানে ইচ্ছে যেতে পারে, সেখানে তোর এইভাবে রেগে যাওয়া আমার কাছে টাইমলেস ছাড়া আর কিছুই না। বলে তিথি আর স্নেহাকে নিয়ে চলে যেতে থাকে। স্নেহা তিথিকে আগলে নিয়েছে। তিথি পেছন ফিরে আদিত্যকে দেখতে থাকে। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। আদিত্যর কাছে তার বন্ধুরা এসে তাকে শান্ত হতে বলে। গভীর রাত। আদিত্য বাড়ির ভেতর ঢুকে সর্বপ্রথম চেক করে তিথি আর স্নেহার রুমে। আজকেও রুমে লক দেয়নি, তাই সে আস্তে আস্তে পা চিপে চিপে রুমে ঢুকে। আদিত্য তিথির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তিথি চোখের পাতা নাড়তে নাড়তে চোখ খুলে ফেলে। আদিত্য কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। চলে যেতে চাইলে তিথি আদিত্যর হাত ধরে ফেলে। আদিত্য ভাই, আদিত্য পিছন ফিরে আবারও একই জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, ঘুমোসনি? তিথি না বলে বিছানা থেকে উঠে বসে। আদিত্যকে জিজ্ঞেস করে, আপনি কি খুব বেশি রেগে আছেন আমার উপর? আদিত্য ছোট্ট করে জবাব দেয়। না। তিথি আদিত্যর হাত আঁকড়ে ধরে বলল, আপনি আর কার রেসিং করবেন না প্লিজ। আদিত্য তিথিকে সরাসরি জিজ্ঞেস করে, কেন? আজকে দেখছেন না আপনি ব্যথা পেয়েছেন কিভাবে। আপনি ওই ভয়ানক রেসিং করবেন না আর আদিত্য ভাই। মুখ ফুলিয়ে তিথি বলে। তিথি আদিত্যর মাথার কেটে যাওয়া স্থানে হাত বুলিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছেন বুঝি? না। হঠাৎ করে তার চোখ যায় আদিত্যর বাম হাতে, যেখানে সদ্য ব্যান্ডেজ করানো। তিথি মনে করার চেষ্টা করে, কই না তো, আদিত্য ভাইয়ের হাতে তো কিছু হয়নি, তাহলে আঘাত পেল কি করে? সে জিজ্ঞেস করে। আদিত্য ভাই, আপনার হাতে কি হয়েছে? আদিত্য নিজের হাতের দিকে তাকিয়ে পকেট থেকে কিছু বের করে তিথিকে দেয়। তিথি প্যাকেটটি খুলে দেখে 2 জোড়া চুড়ি, যেটা দেখতে একদম চকচকে লাল, আর একটা গলার লকেট যেখানে লাভ শেপ আছে, সেইখানের ভেতরও চকচকে লাল। তিথি আদিত্যকে জিজ্ঞেস করে, ভাইয়া, এই রংটা এমন কেন, যেন মনে হচ্ছে রক্ত দিয়ে বানানো এগুলো। আদিত্য তিথির কেটে যাওয়া ঠোঁটে আঙুল বুলিয়ে বলতে থাকে, এগুলো আমার হাতে রক্ত দিয়ে বানানো রক্ত চুরি। তিথির মুখটা হা হয়ে যায়। সে অবাক হয়ে বলতে থাকে, কি রক্ত চুরি, তাও এত রক্ত দিয়ে? আপনি আপনি কি পাগল? এটা বানিয়েছেন কেন আপনি? আদিত্য এবার পকেটে হাত গুজে বলে, তোকে আঘাত করার শাস্তি দিয়েছি নিজেকে, তাই এই রক্ত দিয়ে তোকে তোর পছন্দের লাল রক্ত চুরি বানিয়ে দিলাম। তিথির হাত থেকে লকেটটি নিয়ে তাকে দাঁড়াতে বলে। তিথি দাঁড়িয়ে যায়। আদিত্যর তিথির পিঠে চুল সরিয়ে তাকে লকেটটি পরিয়ে দেয়। তিথির চুলে সুখসানে আদিত্য নেশা ধরে যায়। এইদিকে তিথির অবস্থা বেহাল। গুটিয়ে যায় সে। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, কেননা তার পিছে আদিত্যর গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে, যা তিথিকে নাড়িয়ে দিচ্ছে। তিথি সামনে ঘুরে আদিত্যকে জিজ্ঞেস করে, এখানে কতটুকু রক্ত লেগেছে? 1 ব্যাগের অর্ধেক। তিথি অবাক হয়ে বলে, কেন করছেন এমন? সামান্য একটু আমার ঠোঁট কেটেছে বলে? আদিত্য তিথির চোখে চোখ রেখে বলে, জানি না। তিথি আজ অনেক খুশি। কেন খুশি সে নিজেও বুঝতে পারছে না। তার মনে যে প্রেমের ফুল ফুটেছে। রুম থেকে নাচতে নাচতে চলে যায় আদিত্য রুমে। দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে আদিত্য কোথায় আছে, কিন্তু রুমের ভেতর কেউ নেই। তিথি রুমের ভেতর ঢুকে পড়ে, খুঁটিয়ে খুঁটিয়ে রুমটাকে দেখছে। এর আগে কখনো সেভাবে রুমটাকে দেখা হয়নি। আদিত্য অনেক বছর বাড়িতেই ছিল না, তখন রুমটা তালাবদ্ধ থাকতো। তিথি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ তার চোখে পড়ে একটি দেওয়ালের দরজার মতন, যেটা একদম মনে হবে যেখানে গুপ্তধন লুকিয়ে রেখেছে। আজ পর্যন্ত একবারও ওই দরজাটিকে কেউ খোলেনি। তিথি মনে মনে ভাবছে, কি এমন আছে এর ভেতর আদিত্য ভাই?
কখনো কাউকে এই দরজার চাবি ধরতে দেয় না, সবসময় নিজের কাছেই রাখে। তিথি ধীরে ধীরে সেই দরজার কাছে গিয়ে হাত বুলিয়ে থাকে। সে কি ভাবছে সে নিজেও জানে না। আজ তার সাথে এই কি হচ্ছে? হঠাৎ করে তার আদিত্যর শরীরে সুখসান নেওয়ার প্রবল ইচ্ছে জেগেছে। তাই তো সে আদিত্যের একটা পার্পল রঙের শার্ট নিয়ে সেই শার্ট থেকে আসা জানহিল ব্লু টি-শার্ট পারফিউমের সুঘ্রাণে শুকতে থাকে। চোখ বন্ধ করে কিছু মনে পড়তে চোখ খুলে শার্ট রেখে দেয় এক দৌড়। সেই দৌড়ে এসে থামে বাড়ির ছাদে। সেখানে আদিত্য প্রতিদিনের মতো শরীর চর্চা করছে। আদিত্যর ঘাম ছড়ানো বডি দেখে তিথি একটা শুকনো ঠোক গিলে তার হৃৎপিণ্ড এমন জোরে জোরে লাফাচ্ছে কি যেন বের হয়ে আসবে। তিথির বুকটা চেপে ধরে তাকিয়ে গিলে খাচ্ছে আদিত্যকে। আদিত্য তখন পানির বোতল থেকে পানি খাচ্ছে। সে দৃশ্য একধানে দেখে চলেছে তিথি। আদিত্যর পানি খাওয়ার জন্য তার কঞ্চনালী উঠানামা করছে এবং সেইখানে দিয়ে অনবরত ঘাম বেয়ে বেয়ে পড়ছে। তিথি যেন চোখ দিয়ে আদিত্যকেই গিলেই খাবে এক এমন অবস্থা। চোখ সরাতেই পারছে না, যেন চোখে কেউ গ্লু লাগিয়ে দিয়েছে। চোখ যেন সরাতেই চায় না। তিথি মনে মনে পিড়পিড় করে, ছেলে তো নয়, একটা আগুনেরই গোলা। তিথি যেন নিজের মাথায় নিজেই চাপড় মেরে নিজেকে শাসাতে বিড়বিড় করে বলতে থাকে, বেডি তিথি এমন ভাবে গিলে খাচ্ছিস না, না জানি আদিত্য ভাই তোরই নজর লেগে যায়। তিথি আজ বুঝতে পেরেছে কেন এমন হয়, কেন সে সবসময় তাকে খুঁজে বেড়ায় আখিতে। হ্যাঁ, তিথি আদিত্য ভাইকে ভালোবাসে, সত্যি খুব বেশি ভালোবেসে ফেলেছে আদিত্য ভাইকে। খুশি আনন্দে তিথি স্নেহাকে খুঁজতে থাকে চারিদিকে। খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে যায় বাগানে। স্নেহা বাগানে ফুল গাছ রোপণ করছিল। তখন হঠাৎ করে তার হাত তিথি টান দিয়ে তাকে এক প্রকার জোর দিয়েই তুলে ফেলে, দাঁড় করিয়ে দেয়। তিথিকে এমন হাসি খুশি দেখে স্নেহা জিজ্ঞেস করে, কি রে, আজ এত খুশি খুশি লাগছে কেন? ব্যাপারটা কি? তিথি স্নেহার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে পুকুর পাড়ের দিকে চলে যায়। দৌড়াতে দৌড়াতে স্নেহা হাঁপাতে হাঁপাতে বলল, মেরি মা, এইবার থাম, আর পারছি না। কি হয়েছে তোর আজকে? তিথি স্নেহার হাত ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে মুচকি মুচকি হেসে স্নেহার দিকে তাকিয়ে বলে, স্নেহারে কাজ তো একটা হয়ে গেছে। স্নেহা তিথির কথার আগা মাথা না বুঝে জিজ্ঞেস করে, কিসের কাজ? তুই আমাকে বলবি একটু স্পষ্ট করে যে কি হয়েছে তোর? তিথি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে স্নেহার হাত ধরে বলে। আমি না। স্নেহাও তার সাথে বলে, তুই না। তিথি একটা ছোক গিলে বলে, আমি না আসলে। স্নেহা একটু বিরক্ত হয়ে বলে, বাল, তুই না আসলে কি? বলবি তো? শুধু আমি না আমি না করছিস। বললে ভালো করে বল এইভাবে, নইলে আমতা আমতা করে বলবি না। বাল, এগুলো একদমই ভালো লাগে না আমার। তিথি স্নেহার দুই হাত আঁকড়ে ধরে বলতে থাকে, আমি না আসলে আদিত্য ভাইকে ভালোবেসে ফেলেছি রে স্নেহা। স্নেহার মুখটা দেখার মতোই ছিল। অবাক হয়ে মুখ হা করে তাকিয়ে আছে তিথির দিকে। এই মেয়ে কি বলছে? আদৌ সে কি জানে? তিথি স্নেহা মুখটি চেপে দিয়ে বলতে থাকে, মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। এত অবাক হওয়ার কিছু নেই। স্নেহা মুখটিকে স্বাভাবিক করে বলে, তুই কি পাগল হয়েছিস? এসব কি বলিস? তিথি দুই হাত মেলে চোখ বন্ধ করে জোরে জোরে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, সত্যিই পাগল হয়ে গেছি। তোর ভাইয়ের প্রেমে পাগল হয়েছি। দুই হাত দুই দিকে মেলে দিয়ে তিথি চিৎকার করে বলতে থাকে, শুনছো গো আকাশ, আমার মনে ব্যাকুলতা, তুমি কি শুনছো আমার মনের কথা? আমি বখাটে মাস্তান আদিত্য ভাইকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তুমি শুনতে পাচ্ছো? আমি আমার বখাটে আদিত্য ভাইকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এ মন থেকে মৃত্যু ছাড়া এই ভালোবাসা মুছবে না কোনোদিনও, কখনো মুছবে না। তিথি আকাশের পানে তাকিয়ে আবারও বলতে থাকে, তুমি শুনছো আকাশ, আমি আদিত্য ভাইকে ভালোবেসে ফেলেছি। যে কিনা একটা বখাটে, কিন্তু তাকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি। এখন কি হবে আমার? আচ্ছা, আদিত্য ভাই কি আমাকে ভালোবাসবে? সারাক্ষণ উনি আমায় খুব বকাঝকা করেন, উনি কি ভালোবাসবে আমায়? স্নেহা মনে মনে হাসতে থাকে কিন্তু মুখে বলে, আমি জানি না। এটা বল, এত ছেলে থাকতে তোর
আমার ভাইয়ের দিকে চোখ গেল কেন? লজ্জায় লাল হয়ে তিথি মুচকি মুচকি হাসতে হাসতে বলে। জানি না। হঠাৎ পায়ের নিচে কিছু অস্তিত্ব বুঝতে পেরে তিথি নিচে তাকিয়ে দেখে লুসি চলে এসেছে। আদর করে কোলে তুলে নিয়ে লুসিকে বলতে থাকে, লুসি, এখন থেকে কিন্তু তুই আর আমি আদিত্য ভাইকে খুব খুব বেশি জ্বালাবো কিন্তু, হ্যাঁ কেমন? স্নেহা তিথির বাচ্চামো দেখে মনে মনে ভাবে, কতটা ভালোবাসিস আমার ভাইকে তুই, কিন্তু আমার ভাইয়ের মতো কি আদৌ তাকে ভালোবাসতে পারবি? বুঝবি কি আমার ছন্নছাড়া ভাইটিকে? দেখতে দেখতে চলে আসে রেদওয়ান আর তাহমিনার এঙ্গেজমেন্টে। আগামীকাল তাদের দুজনের এঙ্গেজমেন্ট, কিন্তু কেউ এখনো কারোর চেহারা দেখেনি। সেই ছোটবেলায় সময় খেলতো, কিন্তু এখন পর্যন্ত কাউকে কেউ দেখেনি। রেদওয়ান বিন্দু পরিমাণ এর ইচ্ছে নেই ওই কাইল্লা মেয়েটাকে দেখে। সে রাজি হয়েছে, মানে বিয়েটা করবেন ব্যাস, আর কিছু না। খান মঞ্জিলে একটা উৎসব লেগে গেল আস্তে আস্তে। বাড়ির সব মেহমানরা আস্তে আস্তে চলেছে। এঙ্গেজমেন্টটা খান বাড়িতে হবে। তার 3 দিন পর বিয়ের আয়োজন শুরু। খান বাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, ধুমধাম হবে না তা কি কখনো হয়? সবাই সবার কাছে কাজে ব্যস্ত। এই 2 দিনে তিথি লুসিকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরেছে। হঠাৎ করে তার খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবে কি ভাবতে ভাবতে পেছন থেকে কেউ তার মাথায় গাচ্চা মারে। তিথি ব্যথায় নাক মুখ কুচকে পেছনে ফিরে দেখে তার মামাতো বোন ইভা দাঁড়িয়েছে। ওরা বোনের থেকেও বান্ধবী বেশি, যেন যেভাবে স্নেহা বোন কম বান্ধবী বেশি, ঠিক তেমনই। তিথি ইভাকে দেখে চিৎকার দিয়ে বলে, ইভা, কখন আসলি? এতদিন পরে তোর বোনের কথা মনে পড়লো? ইভা বোনের অভিমান বুঝতে পেরে বলে, ওরে আমার পাকনা বুড়ি, আমার তোর কথা সব সময় মনে পড়ে রে। তখন আদিত্য সিঁড়ি বেয়ে মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে নামে। ইভা সেদিকে তাকিয়ে হাঁ হয়ে বলে, কি রে, এ কখন এলো? আমাকে তো বললি না। তিথি কিছুটা নাক ফুলিয়ে বলতে থাকে, খবরদার ইভা, চোখ দিবি না, ওইটা আমার। এবার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, যেন সে এই কথাটা হজমই করতে পারছে না। হ্যাঁ, তুই না আদিত্য ভাইকে চোখে দেখতে পারতিস না? তাহলে তোর কখন হলো? কবে, কখন বল আমাকে। জানি না, শুধু এটা আমি জানি যে আমি আদিত্য ভাইকে খুব বেশি ভালোবাসি। মুখ বাকি বলে, ঠিক আছে ঠিক আছে, এত ঢং করতে হবে না। তোর আদিত্য ভাই তোর কাছে রাখ, আমার লাগবে না। ইভাকে বলে, চল জাম ভর্তা খাবি। ইভা তিথিকে বলে, কিভাবে? তার আগে স্নেহাকে ডেকে নিয়ে আসি। তিথি দৌড় দিয়ে কোথা থেকে যেন স্নেহাকে খুঁজে নিয়ে আসে। স্নেহা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? এভাবে হাত ধরে টানিস কেন? জাম পার্কে চল। স্নেহা তিথির মাথায় গাছে মেরে বলে, তোর কোন জামাই বাড়িতে গাছ লাগায় গেছে যে খাবি? তিথির মাথা হাত দিয়ে ডলতে ডলতে বলে, আরে বেডি, পাশের বাড়ি কাউয়াদের বাড়িতে অনেক জাম গাছ আছে, চল ওখান থেকে পেড়ে আনি। এখানে আমাদের কোনো কাজ নেই, চল সব আম্মুরা করবে। এবার হাসতে হাসতে জিজ্ঞেস করে, কাউয়ারে দিথি? তিথিও নাটকীয় ভঙ্গিমায় উত্তর দেয়, আরে আমাদের পাশের বাড়ির মধ্যে একটা ছেলে থাকে, ওর নাম কাউয়া সাদিব। ইভা পেট চেপে ধরে হাসতে হাসতে বলে, ও মা গো, জীবনে এমন নাম প্রথমবার শুনলাম বলে হাসতে হাসতে। কিছুক্ষণ পর স্নেহা, ইভা, তিথি ও কুদ্দুস মিলে যায় কাওয়া সাদিম এর বাড়ির জাম পাড়তে। কুদ্দুস আসতে চায়নি, কেননা বেচারা সব সময় সব জায়গায় ফেসে যায়। তবুও তিথি কুদ্দুসকে জোর করে নিয়ে এসেছে। কাওয়া সাদিমের বাড়িতে একটা বৃদ্ধা বুড়ি থাকে, উনি আবার খুব রাগী, তাই সবাই ভয় পায়। পা চিপে চিপে তারা সবাই সাদিমের বাগানে যায়। সেখানে সব জাম গাছ। তিথি কুদ্দুসকে গাছে উঠতে বলে তারা নিচে থেকে সব কুড়ে নিবে। কুদ্দুসের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে লুঙ্গি গুজে গাছে উঠে পড়ে। একটার পর একটা গাছ ঝাড়িতে দেওয়া ফলে সব জাম নিচেই পড়ে এসে এবং সেগুলো তিথি আর স্নেহা, ইভা কুড়িয়ে নিচে। হঠাৎ করে কুদ্দুস ভুলবশত একটা শুকনো ডালে পা দিয়ে ফেলে, যার ফলে ডালটি কুদ্দুসের ভার সহ্য করতে না পেরে মচমচ করে ভেঙে যায়। সাথে বেচারি কুদ্দুসও গাছ থেকে চিৎপটাং হয়ে মাটিতে পড়ে যায়। জাল ভাঙার শব্দে সাদিমের দাদি বাড়ির ভেতর থেকে চিৎকার করতে থাকে,
হলো হলো, যেখানে বাঘের ভয় তো সেখানেই সন্ধে হয়। আজকে পাইছে রে সাদিমের দাদির চিৎকার স্মৃতিতে স্নেহা আর ইভা ফদর, তাদের আর পাইকে। সবশেষে ভেসে গেল বেচারি কুদ্দুস। ভাগ্যিস ওপর থেকে পড়ে তার চাক মাথা ফেটে যায়নি, সেই অনেক। কোমরে ভীষণ ব্যথা পেয়েছে সে। তিথিতে যাওয়ার পরে তাকে বলতে থাকে, মির্জাফরের বংশধর সব কয়টাকে দেখে নিব। আগে নিজেকে কে বাঁচায় সেটা দেখ। কুদ্দুস হঠাৎ ভয় পেয়ে যায়। এই আওয়াজ কোথা থেকে আসলো? এখানে কোনো ভূত নেই তো? কুদ্দুস চারিপাশে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে। তখনই সাদিমের দাদি তার লাঠি দিয়ে কুদ্দুসের মাথায় একটা জোরে বাড়ি দেয়। কুদ্দুস দাদিকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ে। এখানে কি? হ্যাঁ, আমার বাগানে কি করছিস তুই? তোদের না বলেছি এই বাগানে আসবি না? কুদ্দুস ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে বলে। আমি কিছু। দাদি আরেকবার লাঠি দিয়ে মেরেই বলে, আমতা আমতা করছিস কেন? ঠিক করে বল হারামজাদা, হাঁপানি রোগ আছে নাকি? একটা থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে দিব টাকলা। বেচারি কুদ্দুসের অবস্থা বেহাল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই প্রস্তাব করে দেয়। তার লুঙ্গি ভিজে যায়। দাদি নাক মুখ কুচকে ফেলে এবং বলতে থাকে, ছি ছি কুদ্দুস, এটি তুই কি করলি? শেষে কিনা এত বড় হয়ে পেশাব করে দিলি? ছি ছি। কুদ্দুস লজ্জায় কি বলবে ভেবে পায় না। সে ভয়ে কাঁপতে কাঁপতে তার শরীর ঠান্ডা হয়ে যায়। দাদি অনবরত কুদ্দুসকে লাঠি দিয়ে পিঠাতে থাকে। লাঠির আঘাতে কুদ্দুস অজানা শব্দ করতে থাকে। কুদ্দুস দাদি পেছন থেকে এইবার তার গাছের চালের মতন অবস্থা দেখে জোরে চিৎকার দিয়ে উঠছে। টফি! সঙ্গে সঙ্গে একটি কুকুর হাজির হয়। দাদি সেই কুকুরটিকে বলতে থাকে, টফি, তুই এই হতচ্ছাড়া টাকলাকে এমনভাবে কামড়াবি যেন তার কুরকুরানি মিটে যায় গাছে ওঠার। কুকুরটির মালিকের আদেশে শুনে খেউ খেউ করে কুদ্দুসের দিকে এগোতে থাকে। কুদ্দুস ভয়ে ভয়ে একটু একটু করে পেছনে পেছাতে থাকে। এক সময় সে লুঙ্গি ধরে দেয় দৌড়। সঙ্গে সঙ্গে কুকুরটিও কুদ্দুসের পেছনে দৌড়াতে থাকে। কুদ্দুস দৌড়াচ্ছে, সাথে কুকুরটিও। কুদ্দুস দৌড়াতে দৌড়াতে একটি সময় থেমে যায়, কিন্তু না পেছন থেকে তার লুঙ্গি ধরে কেউ টানছে। তাই সে পেছনে ফিরে দেখে টফি দাঁড়িয়ে আছে। টফি কুদ্দুসের লুঙ্গি কামড়াতে কামড়াতে প্রায় ছিঁড়ে ফেললো। যখনই কামড়াতে যাবে এইবার কুদ্দুসকে আর কে পায়, লুঙ্গি ফেলেই দেয় এক দৌড়। কুকুরটিও দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। দৌড়াতে দৌড়াতে সে একটি গরুর গোয়াল ঘরে লুকিয়ে পড়লো। অনেকক্ষণ সেখানে চুপটি মেরে বসে রইল। না মনে হয় জঙ্গলি কুকুরটি চলে গেল, কিন্তু সে কিসের উপর হেলান দিয়ে বসে রইল জানে না। হঠাৎ করে তার মুখে কিছু পড়ে, যা থেকে খুব বিদঘুটে গন্ধ আসছে। কুদ্দুস মুখ থেকে সেগুলি নিয়ে ফিরিয়ে তাকিয়ে দেখে সে এতক্ষণ গরুর উপর হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। ঘৃণায় তার ভেতর থেকে বমি চলে আসছে। তার সারা মুখে গরুর গোবর। কুদ্দুস ওয়াক ওয়াক থু থু করে ফেলতে ফেলতে তার ভীষণ কান্নাই করতে ইচ্ছে করছে। ভীষণ কেন কেন তার সাথে কেন প্রতিবার এমন হয়? কান্না করতে করতে এসে খান মঞ্জিল বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, যেখানে আগে থেকেই তিথি, স্নেহা আর ইভা দাঁড়ানো ছিল। কুদ্দুসের এই অবস্থা দেখে তাদের না চাইতেও খুব বেশি হাসি পাচ্ছে। কুদ্দুস আর না পেরে মাটিতে বসে পড়ে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। এখনো কেন আপনারা খুনিকে ধরতে পারছেন না, এর জবাব চাই আমার। টেবিলে বাড়ি মেরে লেফটেন্যান্ট কর্নেল ফারহান মিটিং রুমে এক ভয়াবহ পরিবেশের মুখর তৈরি করে তুলেছেন, যার একটা বাণী বজ্রের ন্যায় মিটিং রুমে গর্জে উঠেছে। মিটিং রুমে আনসাররত সেনা সৈন্য সবাই মাথা নিচু করে বসে আছেন। মেজর ভিরেক্স হাতে আঙ্গুলে কলম ঘুরিয়ে ঘুরিয়ে টেবিলে সাজানো খুনির রিপোর্ট দেখছেন। লেফটেন্যান্ট কর্নেল ফারহান এতে বিরক্ত বোধ করলেন। মেজর ভিরেক্স এর খাপছাড়া ভাব ছেড়ে তিনি মেজর ভিরেক্সের উদ্দেশ্যে বলতে লাগলেন, উপর মহল থেকে করা আদেশ আসছে, আমাদের আগামী মাসের মধ্যে খুনিকে ধরা চাই মেজর ভিরেক্স। বলে তিনি ভিরেক্সের উত্তর জানার অপেক্ষায় রয়েছেন, কিন্তু অপর পাশের ব্যক্তির কোনো হেলদোল নেই। লেফটেন্যান্ট কর্নেল ফারহান এবার অতিষ্ঠ হয়ে বলে, হ্যালো মেজর ভিরেক্স, আপনি কি একটু সিরিয়াস হবেন? আমাদের মিশনটি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, প্লিজ দয়া করে কোঅপারেট করুন। এমন খাপছাড়া ভাবে থাকলে আমরা আরো এক যুগ হলেও খুনিকে ধরতে পারবো না। ভিরেক্স
এবার চোখ তুলে কুচকে চেয়ার থেকে উঠে পড়ে। লেফটেন্যান্ট ফারহান উদ্দেশ্য বলে, বনের আছে সিংহ তার জঙ্গল বাঁচাতে এমনভাবে গর্জে ওঠেও না যেমনভাবে আপনি গর্জে উঠছেন। আর রইল উপর মহল, তাহলে আপনি ওনাদের বলুন না মিশনটি শেষ করতে। টাকার গদির চেয়ারে বসে বসে আদেশ দিচ্ছে, একবার ওনাদের মাঠে নামতে বলুন। বাসা ঠিক করুন মেজর ভিরেক্স, আপনার মুখে এই কথা মানায় না, এটা আমাদের দায়িত্ব। লেফটেন্যান্ট কর্নেল ফারহানের সরাসরি জবাব মেজর ভিরেক্স মুচকি হেসে বলতে থাকে, দায়িত্ব? হাসালেন জনাব। ওনারা আমাদের মনে করে তাদের পাঁচাটার কুত্তা। সেনাবাহিনী মানে সরকারের গোলাম, তাই না? এই মিশন আমি কারো আদেশে পালন করতে পারবো না, আমার রুলস মোতাবেক চলবে। এখানে না হলে মিশন থেকে আমাকে সরানো হোক, এতে আমার কোনো সমস্যা নেই। মেজর ভিরেক্স তার ভাবমূর্তি পাল্টে ফেলে। পর্দায় কিছু ছবি দেখিয়ে সবাইকে বলতে থাকে, খনি সম্ভবত পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। প্রত্যেকটা মেয়েদের তিনি ক্রাচ দিয়ে একটিবার হলে আঘাত করেছেন, কিন্তু প্রায় সব মেয়েদের কোরাল দিয়ে নৃশংসভাবে হত্যা করেন। ক্যাপ্টেন তানবীর তখন বলে উঠছে, স্যার খুনি বুঝতে পেরে গেছে আমরা তাকে ট্রাস্ট করছি, তাই কিছুদিন জন্য হয়তো গা ঢাকা দিয়েছে। ভিরেক্স বাঁকা হেসে বলে, গা ঢাকা দিয়ে আর নিজেকে বাঁচাবে কয়দিন? এই মেজর ভিরেক্স তাকে আর বাঁচতে দেবে না। প্রত্যেকটা নারীর জীবনের হিসাব পাই টু পাই শোধ নেব আমি। মেজর ভিরেক্সের হাত থেকে নিস্তার পাওয়া খুব দুষ্কর হবে, তার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা। শিকার ফাঁদে পা দিবে। বলে ভিরেক্স বাঁকা হাসতে থাকে। লেফটেন্যান্ট ফারহান এতক্ষণ চুপ করে মনোযোগ দিয়ে ভিরেক্সের কথা শুনছেন। তিনি এত বছর এই পেশায় রয়েছেন, কখনো কোনোদিন উপর মহলের আদেশ অমান্য করেননি, কিন্তু মেজর ভিরেক্স যেন অন্য ধাতুর গড়া। তিনি কারো আইন শৃঙ্খলা মানেন না। নিজের দক্ষতা ও চতুর বুদ্ধির সাহায্য একের পর এক সংগ্রাম গড়ে তুলে গেছেন, যা কখনো অন্য সেনাদের পক্ষে সম্ভব নয়। তখনই রুমের ভেতর এন্ট্রি হয় এক নারী। দেখতে শ্যামলা হলেও তার চোখ যেন আগ্নেয়গিরির লাফা, যা কাউকে ভৎস করে জ্বালিয়ে দিতে পারে। ইন করা কালার শার্ট ও জিন্স প্যান্ট পরিহিতা, হাত দুটো পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে ম্যাচিং রুমে। লেফটেন্যান্ট ফারহান মেজর ভিরেক্সকে বলতে থাকে, মেজর ভিরেক্স, আলাপ করিয়ে দিই, তিনি এনএস এর ইন্টেলিজেন্স গোয়েন্দা অফ মায়া। তার সব বায়োডাটা ও আসল নাম ফাইলে চেক করে নিন। এই মিশনে আমাদের সহযোগিতা করবে এবং খনির সব তথ্য আপডেট দেবেন। মায়া মেজর ভিরেক্সের সামনে এসে ডান হাতের 5 আঙ্গুলের সাহায্যে স্যালুট প্রদান করে। স্যার, মায়া, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অফ এনএসআই। ভিরেক্স ও মায়ার হাতে হাত মিলিয়ে বলতে থাকে, মেজর ভিরেক্স। খান মঞ্জিল আজ ফুলে ফুলে সজ্জিত চারিপাশ। অবশ্য এঙ্গেজমেন্টটা রাতে হচ্ছে। খান বাড়ি হাজারো রঙিন লাইটে ঝিকমিক করছে। আকাশে তখন মাত্র সন্ধ্যা নেমেছে। আকাশটা ঘুটঘুটে অন্ধকার, তারাগুলো আজ বোধহয় একটু বেশি জ্বলজ্বল জ্বলছে। চাঁদের আলোয় ধরনী আজ আলোকিত। খান বাড়িতে মেহমান ও বাকি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, কিন্তু যার এঙ্গেজমেন্ট তারই খবর নাই। রেদওয়ান পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে, তার যেন কোনো কিছুতে আগ্রহ নেই। তুজো খান ব্যস্ত হাতে ক্যাটারিং এর লোকেদের সবকিছু বুঝিয়ে দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। সব অতিথিদের যেন ভালোভাবে আপ্যায়ন করা হয়। তিথি, স্নেহা, ইভা অনুষ্ঠানের জন্য রেডি হতেই থাকে। তিথি অনুষ্ঠানে পরার মতো কোনো ড্রেসই খুঁজে পাচ্ছে না। মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছে সে। তখনই পাশ থেকে স্নেহা রেডি হয়ে যাচ্ছিল। তিথিকে এইভাবে দেখে ফিকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এভাবে অভাগীর মতো বসে আছিস কেন? তিথি মুখ ফুলিয়ে বলতে থাকে, আমি অনুষ্ঠানে কি পরবো ভেবে পাচ্ছি না রে। এত জামার ভেতর কোনটা পরবো বুঝতেই পারছি না। স্নেহা তিথির কথায় কিছু একটা ভেবেছে। তিথির জন্য ড্রেস সিলেক্ট করে দিতে থাকে। অনেকগুলো দেখার পর স্নেহার একটা জামা চোখ আটকে যায়। চকচকে লাল রঙের একটা গাউন, যা তিথির গায়ের সাথে একদম পারফেক্ট মানাবে। সে তিথিকে বলে এটা পরতে। এটা পরবো, সুন্দর লাগবে তো আমায় পাক্কা? স্নেহা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ একদম পাক্কা, তোরে অনেক সুন্দর লাগবে, দেখবি আজকে তোর থেকে একজন চোখ সরাতেই পারবে না। হায় কি লাগছে তোকে আজ, কেউ তোর থেকে চোখ সরিয়ে নিতে পারবে না। তিথিও মুচকি এসে স্নেহাকে জড়িয়ে ধরে। স্নেহাও তিথিকে জড়িয়ে ধরে। এরা
যেন দুই বোন না, দুই বান্ধবীর মতো, যারা কিনা বিপদে আপদে সবসময় একসাথে দুজনেই একে অপরের পাশে থাকে। বোনের মতো বান্ধবী পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার, যার সাথে সবকিছু শেয়ার করা যায়, মন খুলে কথা বলা যায়। এবার তখন বলে উঠছে, ওরে আমার দুই জোড়া পাখি, আর কতক্ষণ জড়িয়ে ধরবি? রেডি হবি না? স্নেহা আর তিথি আলাদা হয়ে দুজনেই তৈরি হতে থাকে। ইকবাল খান যাচ্ছিলেন মেহমানদের আপ্যায়নে কোনো ত্রুটি যত না আছে কিনা। হঠাৎই তার চোখ আটকে যায় মুগ্ধের উপর। মুগ্ধ সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খেটে যাচ্ছে, কি সুন্দর করেই না সবাইকে আপ্যায়ন করছে। ইকবাল খান হতাশা নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবে, আমার আদিত্যটাও যদি এমন হতো, কি সুন্দর করে না মুগ্ধ সবাইকে আপ্যায়ন করছে। ছেলে হলে তো এমন হওয়া উচিত। আদিত্য মাত্রই ঘরে ঢুকেছে, তখন আদিত্যর উপর ইকবাল খানের চোখ পড়ে। সঙ্গে সঙ্গে ওনার রাগ তর করে বেড়েছে। আদিত্যর সামনে গিয়ে বললেন, ছি, কি এক ছেলে জন্ম দিলাম, যে কিনা নিজের ভাইয়ের বিয়েতেও এমন ফাতেমার মতো ঘুরে বেড়ায়। এই, তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? মুগ্ধকে দেখে শিখো কিছু, কেমন করে নিজের বাড়ির মতো করে খাটছে, আর তুমি ফাতেমার মতো ঘুরে ফিরছো। আদিত্য একটা হামি দিয়ে বাবার উদ্দেশ্যে বলে, উফ আব্বু, এসব আমার কাজ না। তোমার কাজ কি বাউন্ডুলের মতো ঘুরে বেড়ানো? তখনই পেছন থেকে আদিত্যর বন্ধুরা হাজির হয় তাদের সামনে। ইকবাল খান এবার বিরক্ত হয়ে বলে, ওই যে চলে আসলো আর একদল ফাতেমা। উপরওয়ালা জানে এদের নসিবে কি আছে। ইরফান ইকবালকে খানকে বলে, চাচা আমরা এসেছি তো, নো চিন্তা, সব সামলে নিব। ইকবাল খান আর কিছু না বলে সেখান থেকে সরে যায়। অনুষ্ঠান শুরু হয়। মেয়ের বাড়ির লোকজন আসতে শুরু করেছে। তিথি প্রায় রেডি হয়ে, শুধু একটু মুখের সাজগোজ বাকি। অবশ্য সে তেমন সাজে না, তার স্বাস্থ্য ভালো লাগে না। মুখে হালকা একটু ক্রিম দিয়ে হালকা লুজ পাউডার দিয়েছে, চোখে লাল রঙের লিপস্টিক। আজ কেন জানি তিথির ইচ্ছে হলো চোখে গাঢ় কাজল দিতে। যেই ভাবনা সেই কাজ। হরিণী চোখে দুটোতে কাজল লেপটে দেয়, হালকা করে মাস্কারাও লাগিয়ে দেয়, কানে 2 জোড়া ইয়াররিং, আর 2 হাতে আদিত্যর দেওয়া কাঁচের চুড়ি ও রক্ত চুড়ি। ব্যাস, এতেই যেন তিথিকে কোনো অপসরা থেকে কম লাগছে না। স্নেহা অপলক তাকিয়ে আছে তিথির দিকে। হায়, কি লাগছে তোকে আজ! কেউ তোর থেকে চোখ সরিয়ে নিতে পারবে না, যেন কোনো বাগানের ফোঁটা লাল গোলাপ লাগছে তোকে। তিথি ওড়নায় কোনা আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লজ্জার ভান করে মুখ ঢেকে ফেলে। লজ্জা দিস না তো এভাবে। ইভা হাসতে হাসতে চোখ থেকে কাজল নিয়ে তিথির ঘাড়ে দিয়ে বলে, কারণ নজর না লাগুক আমার বোনের। তিথি যেন লজ্জা আরো লাল হয়ে নীল রঙ হয়ে যায়। ধুর, এত লজ্জা দিচ্ছিস কেন? তোরা যা শর্ত। এবার চোখ যায় তিথির হাতের দিকে, লাল চকচকে রক্ত চুরির দিকে। সে তিথিকে জিজ্ঞেস করে, এগুলো আবার কেমন চুরি? তিথি তাদের দুজনকে বলতে থাকে, এগুলো তাকে আদিত্য ভাই দিয়েছে, রক্ত দিয়ে বানিয়ে। এবার আর স্নেহ অবাক হয়ে বলে, রক্ত দিয়ে বানিয়ে? তিথি মাথা নিচে করে হ্যাঁ বোঝায়। স্নেহা আর ইভা মুচকি মুচকি হাসে, আর কিচ্ছু বলে না। তাহমিনাও তার পরিবার সবাই চলে এসেছে। তাহমিনার পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি, সেই সাথে ম্যাচিং করা ব্লাউজ। শ্যামলাচের মুখে কোনো কৃত্রিম প্রসাধনী নেই, ন্যাচারাল সাজে সজ্জিত। ফর্সা না হলে ও শ্যামলা মুখের মায়ায় যে কেউ মুগ্ধ হবে। তিথি, স্নেহা আর ইভা মিলে তাহমিনাকে স্টেজে নিয়ে যায়। তাহমিনা ভীষণ অস্বস্তি বোধ করছে, তাই বারবার হাত কচলাছে। তা দেখে তিথি খেয়াল করে মিষ্টি একটা হাসি দিয়ে তাহমিনার হাত ধরে বলে, ভাবি নার্ভাস হন না, আমরা আছি, আপনার কিউট কিউট রনকরা। বলে কিরকির করে হেসে ওঠে সে। স্নেহা আর ইভাও হেসে ওঠে। তাহমিনার একটু হলেও অস্বস্তি বোধ কমছে, সেও হালকা করে মুচকি হাসতেই থাকে। তিথির খিলখিল করে হাসতে চলতেই আদিত্যর হঠাৎই পা থেমে যায়। তার হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে আসবে। হঠাৎ করে হালকা হাওয়ায় তার হৃদয়টা চুরমার করে দিচ্ছে। তিথির হাসিতে মুগ্ধ হয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেছে কিছু সেকেন্ড। পলকবিহীন এক ধ্যানে যে দেখে চলছে তিথিকে, কিন্তু হঠাৎই তার চোখ দুটো পরে তিথির লাল চকচকে রাঙা ছোটে আর
কাজল টানা হরিণী চোখের দিকে কেন জানে আদিত্য ঈর্ষান্বিত হয়ে হাত দুটো মিষ্টিবদ্ধ করে ফেলে, সেখানে আর এক মুহূর্ত জন্য না দাঁড়িয়ে থেকে গটগট পায়ে চলে যায়। আত্মীয় স্বজনরা কানে কানে ফিসফিস করছে, বউয়ের সামলাটি মুখ দেখে অনেকে তো এ নিয়ে হাসাহাসিও করে চলেছে, কিন্তু এতে কোনো মাথা ব্যথা নেই খান পরিবারের সদস্যদের। সবাই অপেক্ষা করছে কখন রেদওয়ান আসবে। কেউ কেউ তো বলছে হয়তো রেদওয়ান এই শ্যামলা মেয়েকে বিয়ে করতেই চাচ্ছে না, পালিয়ে গেছে। তুর্য খান রীতিমতো রেগে গিয়ে স্ত্রীর দিকে তাকান। জুই খান স্বামীর এমন রাগ দেখে ভয় গুটিয়ে যান এবং কানে কানেই বলেন, এমন রেগে যাচ্ছেন কেন? ছেলেকে তো চিনেন, ও এক্ষুনি চলে আসবে, আর একটু অপেক্ষা করুন। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে নিচে নামে রেদওয়ানের সাথে আদিত্য ছিল। আদিত্য রেদওয়ানকে স্টেজে তাহমিনার পাশে দাঁড় করিয়ে দেয়। এদিকে আদিত্যকে দেখে তিথির চোখগুলো রসগোল্লার মতন হয়ে গেছে। কালো পাঞ্জাবি ও সাদা পায়জামা পরিহিত আদিত্যকে এত সুন্দর লাগছে যে তিথির হার্টবিট ফার্স্টই হয়ে যায়। বিড়ালের মতন ঘোলাটে চোখগুলো দেখে তিথির এখন একটাই গানই মনে পড়ছে, ছেলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বালে বুকে, সেই আগুনে পড়তে আমার ভাল লাগে। তিথি একটার পর একটা ঢোক গিলছে চলেছে, তার কেমন যেন অস্থির অস্থির লাগছে সব। স্নেহা তিথির অবস্থা দেখে মিচিমিচি হেসে কানে ফিসফিস করে বলে, কি রে, আমার ভাইকে দেখে তো তোর হাওয়া ফুস, এখন কি করবি? তিথি স্নেহাকে অভিনয়ের সুরে বলতে থাকে, ছেলে তো নয়, যেন আগুনেরই গোলা। তোর ভাইকে এত সুন্দর হতে কে বলেছে রে? রেদন আর তাহমিনার এখনো কেউ কাউকে দেখেনি বলে ভুল, আসলে কেউ কারো চেহারা দেখতে চায় না। দুজন দুই পাশে ফিরে বসে আছে। তখনই স্টেজে তুর্য খান উঠে আসে, তাহমিনার সামনে এসে দাঁড়ায়। তাহমিনার সঙ্গে সঙ্গে তুর্য খানের পা ধরে সালাম করে। থাক মা, অবশেষে তুমি আমার বন্ধুর দেওয়া কথা রাখতে পারবো। তোমাকে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে আসবো। কখনো নিজেকে একা মনে করবে না। তোমার আজ থেকে এ বাবা মা তোমার পাশে সবসময় থাকবে। তারপর তিনি তাহমিনার আর রেদনের হাতে একটি করে রিং ধরিয়ে দেন। নাও, এবার দুজন দুজনের অনামিকা আঙ্গুল পরিয়ে দাও। রেদন আর তাহমিনা এতক্ষণে দুজন দুজনের দিকে তাকায়, কিন্তু হঠাৎ করে তাদের মুখটা রাগে পরিণত হয়। রেদওয়ানের রীতিমতো অবাক হয়ে ফিসফিস করে বলতে থাকে, তুই আমার বিয়ে করাবো? আচ্ছা, শেষে কিনা তোর মতো কাল্লার মুটি জুটেছে আমার কপালে। তাহমিনার সঙ্গে সঙ্গে জবাব দেয়, ছি, আপনার মতো একটা লম্পট বেয়াদবের মেয়ে বা ছেলের সাথে বিয়ে হবে আমার ভাবতেও ঘৃণা লাগছে। সবাই তাদের ফিসফিসানি করা দেখে বলতে থাকে আংটি পরিয়ে দিতে আঙুলে। রেদওয়ান তাহমিনার বাম হাতটা জোরে ধরে টেনে অনামিকা আংটিটা পরিয়ে দিয়ে সেটা দিয়ে চেপেই ধরে যাতে সে ব্যথা পায়। তাহমিনাও ব্যথায় কুকড়ে উঠছে, বলে, ছাড়ুন, লাগছে আমার। লাগুক, আমাকে বিয়ে করার শখ একেবারে মিটিয়ে দেবো। তার হাতটা ছেড়ে দেয় এবং তাহমিনা উদ্দেশ্যে তার বাম হাত বাড়িয়ে দেয়। তাহমিনা কম কিছু, সেও রিং পরিয়ে তার নখ দিয়ে রেদনের হাতে ক্ষতই করে দেয়। সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। সবাই এক এক করে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেই থাকে। তিথিকে পেছন থেকে কেউ হঠাৎ করে গাছ মেরে পেছনে ফিরে দেখে আরমিন দাঁড়িয়ে আছে। স্নেহা তিথি রীতিমতো অবাক হয়। কে তুই এখানে? আরমিন মুচকি এসে বলে, তাহমিনা আপু আমার ফুপির মেয়ে, কিন্তু আমি কখনো ভাবি নাই তাদের সাথে এখানে দেখা হয়ে যাবে। তাহলে রেদওয়ান দুলাভাই তোদের ভাই, উফ, আমরা তাহলে বেয়াই হয়ে গেলাম। আরমিনের হঠাৎ চোখ যে আদিত্যর দিকে, সে অবাক হয়ে বলতে থাকে, তিথিরে, তোদের বলেছিলাম না একটা ছেলে আমাকে বাঁচিয়েছে, আর যার প্রেমে আমি ডুবে মরেছি সে এখানে কি করছে? তিথি সুকুচকে জিজ্ঞেস করে, কোথায় সেই ছেলে আমরিন? আদিত্যর দিকে আঙুল দেখিয়ে দেয় স্নেহা। রীতিমতো অবাক হয় রে, কি হবে এখন? স্নেহা আরমিনকে বলতে থাকে, এটা তো আমার ভাই আদিত্য। তুই শিওর তোকে উনি বাঁচিয়েছে? আরমিন মাথা নাড়ে এবং বলে, দাঁড়া তোরা এখানে, আমি ওনার সাথে কথা বলে আসি, তাহলে তোরা বিশ্বাস করবে। আরমিন এক ছুটে আদিত্যর সামনে গিয়ে দাঁড়। আদিত্য আরমিনকে দেখে মুচকি এসে বলে, আরে তুমি এখানে? আরমিনও মুচকি হেসে বলে, তাহমিনা আপু আমার ফুফাতো বোন, আপনি কি দুলাভাইয়ের ভাই? তো মাথা নাড়ে। আরমিন লজ্জা পেয়ে বলে, ও, তাহলে তো আমরা বেআইন হয়ে গেলাম। আদিত্য কি বলবে ভেবে পায় না। সে কাজের বাহানা দেখে অনুপাশে চলে যায়।
এতক্ষণ দুজনের কথোপকথন তিথি খুব ভালো করেই দেখছিল। তার রাগে জামা চেপে ধরে আছে সে। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় উপরে। আরমিন তিথি যাওয়ার পানে তাকে স্নেহাকে বলতে থাকে। তিথি চলে গেল কেন? স্নেহাও মনে মনে পিটপিট করে। চলে যাবে না? শালি তোর কি আর কোনো ছেলে পেলি না ভালোবাসতে? আমার ভাইকেই পেলি? তিথি তার বাবার পাশে বসে আছে। ঠিক সেই সময় তাহমিনার চাচি গালিবকে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয় তিথির বাবার সাথে। তিথি গালিবকে দেখে মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলে, পিটপিট করে। ধুর, সব আপদ কি আমাদের বাড়িতেই আসতে হলো? গালিব তিথির দিকে হাত বাড়িয়ে বলে, কেমন আছো তিথি? এখন আমরা তো বেআইন হয়ে গেলাম। তিথি কিছু না বলে শুধু একটু মুচকি হাসি দেয়। সব আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। এত কাজ ছিল যে মুগ্ধ একবারের জন্য তার ফারুকে এক পলক দেখেনি। মুগ্ধ তিথি যেখানে বসে রয়েছে সেই দিকে চলে যায়। পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তিথির মুখ থেকে আপনাপনি বেরিয়ে যায়। বিউটিফুল। মুগ্ধ তিথির পাশে বসে ঘিরে ফারু, তোকে আজ মারাত্মক সুন্দরী লাগছে। পরীর রাজ্য থেকে আসা এক নিষ্পাপ পরী। বসে পড়ে। তিথি মুগ্ধর কথা কানে ঢুকছে না। সে শুধু ভেবে চলেছে আদিত্যর কথা। একটিবারও তার প্রশংসা করল না, বরং আরমিনের সাথে হেসে হেসে কথা বলেছে। তাহমিনা আর রেদওয়ান পাশাপাশি বসে আছে ঠিক, কিন্তু একজন আরেকজনকে সাথে পরপরই ঝগড়াই করে উঠছে। হঠাৎ করে সাউন্ড বক্সে গান বেজে উঠছে। ইভা স্টেজে গিয়ে তাহমিনা আর রেদওয়ানকে চেনে এনে নিয়ে আসে ফ্লোরে নাচ করার জন্য। পাশাপাশি অন্যরাও চলে আসে নাচার জন্য। আরমিন আদিত্যকে জোর করে হাত দিয়ে টেনে নিয়ে আসে এবং তার হাত ধরে নাচতে থাকে। এদিকে রাগে ফুসফুস করছে তিথি। তার এখন আরমিনকে সহ্য হচ্ছে না। স্নেহা তিথির মাথায় ফু দিয়ে তাকে শান্ত হতে বলে, কিন্তু তিথি শান্ত হওয়ার বদলে আরো দ্বিগুণ রেগে যায়। আদিত্য বেচারে কিছু বলতেও পারছে না আরমিনকে। তার অবস্থা দেখে ইরফান, অর্জুন, রুদ্র আর রাতুল হাসতে থাকে। আদিত্য তাদের দিকে ইশারা করে যাতে কেউ একজন এসে তার হাত থেকে বাঁচায়। অনেকক্ষণ হওয়ার পর রাতুল এসে আরমিনের হাত ধরে নিজের কাঁধে নিয়ে নাচতে যাতে আদিত্য এর থেকে ছুটকারা পেতে পারে। রেদওয়ান কুদ্দুসকে ইশারা করে দেয় যাতে তাদের শরবত কই। কুদ্দুস ফিসফিস করে বলে, শরবত কাউন্টারে রেখেছে, চলো গিয়ে খেয়ে আসি চুপি চুপি, কেউ না আসার। রেদওয়ান মুচকি হেসে কুদ্দুসকে নিয়ে শরবত কাউন্টারে চলে যায়। সেখানে গিয়ে একটা দেশি মদের বোতল থেকে অনেকগুলো গ্লাসে ঢালতে থাকে যাতে কেউ বুঝতে না পারে তারা মদ খাচ্ছে। কিন্তু ঝামেলা হলো এখানে তিথি রাগ কমানোর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছিল। সামনে এতগুলো গ্লাস দেখে আর কিছু না ভেবেই একটা তুলে নিমিষে খেয়ে নেয়। কুদ্দুস আর রেদওয়ান একে অপরের দিকে তাকিয়ে আছে। তারা কি বলবে ভেবে না পেয়ে তখনই আবার সেখানে স্নেহা এবং মুগ্ধ চলে আসে। এবারও রেদওয়ান আর কুদ্দুস কিছু বুঝে ওঠার আগে স্নেহা আর মুগ্ধ একটা গ্লাস তুলে নিয়ে খেতেই থাকে। রেদওয়ান আর কুদ্দুসের তো এবার প্রায় কান্না করার অবস্থা। কি হবে এখন এদের? স্নেহা, তিথি আর মুগ্ধ কিছুটা হলেই মদের নেশায় টলেই রয়েছে। মুগ্ধ কিছুটা একটু মুচকি হেসে আরো কয়েকটা গ্লাস খেয়ে নেয়। শরবত কাউন্টারে এদের দেখে আদিত্যর বন্ধুরাও চলে আসে শরবত খেতে। ইরফান তিথিকে জিজ্ঞেস করে, শরবত কেমন? তিথি মাথা নাড়িয়ে মাতাল কঞ্চে মাতালের মতো করে বলে, অনেক ভালো। ইরফান, অর্জুন, রুদ্র আর রাতুল আগ্রহী হয়ে তারাও একটা একটা করে গ্লাস তুলে খেয়ে নেয়। কুদ্দুস আর পাচ্ছে না, এখানে বসে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তারা দুজনের প্রায় নেশায় ধরে গেছে। ইরফান টলতে টলতে সাউন্ড বক্সে গান লাগিয়ে দেয় এবং বাকিদের আসতে বলে। স্নেহা, তিথি, কুদ্দুস, রেদওয়ান, মুগ্ধ, অর্জুন, রুদ্র, রাতুল সবাই টলতে টলতে ডান্স ফ্লোরে এসে পরে। বাকি সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তাদের অবস্থা দেখে আদিত্য বুঝে যায় ঘটনা কি হয়েছে। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। এদিকে ইরফান খান চালু করে দেয় গান। তিথি, স্নেহা, রেদওয়ান, কুদ্দুস, মুগ্ধ আর বাকি আদিত্যর বন্ধুরাও গোল হয়ে যায়। যেই গান শুরু হয় অমনি শুরু হয় তাদের নাচ। সবাই হাঁ হয়ে দেখে চলেছে এই পাগলদের কাণ্ড। তুর্য খান, ইকবাল খান ও রিপন খান লজ্জা মাথা নিচু করে আছে।
সাথে তাদের হাসিও পাচ্ছে ভীষণ। রেদওয়ানের অবস্থা দেখে তাহমিনা মুখ চেপে ধরে হাসছে। আদিত্য ডান্স ফ্লোরে গিয়ে সবাইকে হুঁশে আনতে থাকে, কিন্তু তারা তো এখন মাতাল, তারা মাতলামো করছে। আদিত্য এক এক করে তাদের বন্ধুদের রুমের ভিতরে নিয়ে শুইয়ে দেয়। শেষে মুগ্ধ রেদওয়ান আর কুদ্দুসকেও রেদওয়ান এই রুমে শুইয়ে দেয়। আদিত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওই দিন আরও 2 পাগলামিও করতে থাকে আদিত্য। স্নেহাকে নিয়ে তার রুমে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে তিথি রোদে সিঁড়ি বেয়ে উপরে উঠে আজে বাজে বকতে থাকে। আদিত্য দেয়ালে হেলান দিয়ে মুচকি হেসে দেখতে থাকে বেয়াদব পেটির বেয়াদবির পাগলামো। হঠাৎ তিথির পা স্লিপ করে পড়ে যেতে নিলে পেছন থেকে গালিব এসে তাকে ধরে ফেলে। আদিত্যর চোখ জ্বলে উঠছে। তিথি গালিবকে নেশার ঘোরে আদিত্য ভেবে জড়িয়ে ধরে। গালিব তিথিকে আগলে নেয়। তিথির নাকে গালিবের পারফিউমের ঘ্রাণ নাকে যে তিথির সঙ্গে সঙ্গে গালিবকে দূরে ঠেলে দিয়ে বলে,